এরই মধ্যে জেনেছেন ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা এবং ঢাকা ৮ আসনের জাতীয় সংসদের জন্য মনোনয়ন প্রত্যাশী শরীফ ওসমান হাদী কিছুক্ষণ আগে সিঙ্গাপুরে মৃত্যুবরণ করেছেন। আমার যেই আলোচনাটা যেই জায়গাতে আমি করছি সেটি হচ্ছে যে তাকে কেন্দ্র করে ইনকিলাব মঞ্চ ডাক দিয়েছে যে সবাইকে শাহবাগে আসার জন্য, জড়ো হবার জন্য, এবং তাদের যে মোদ্দা কথাগুলো এই শাহবাগে এসে তারা কি করবে সেটি হচ্ছে সারা বাংলাদেশকে অচল করে দিতে হবে, অসহযোগ আন্দোলন করতে হবে, ভারতীয় হাই কমিশন ঘেরাও করতে হবে, বাংলাদেশকে অচল করবার মধ্য দিয়ে ভারতকে মেসেজ দিতে হবে, সার্বভৌমত্ব রক্ষা করতে হবে, এই ধরনের নানান ধরনের কথাবার্তা। অর্থাৎ শাহবাগে জড়ো হয়ে একটা অ্যানার্কি বা বাংলাতে যেগুলোকে আমরা বলি নৈরাজ্য তৈরি করা, সেটা তৈরি করবে, এই ধরনের একটা প্রস্তুতি গ্রহণ চলছে। আমি একদম লিগ্যাল পার্সপেক্টিভ থেকে কয়েকটা প্রশ্ন তুলতে চাই যেটা আমার মনে হয় এই মুহূর্তে জরুরি। প্রথম কথা হচ্ছে যে হাদীকে যারা হত্যা করলো বা হাদী নিহত হলো, এরকম রাজনৈতিক কর্মী বা এই ধরনের নৈরাজ্যকারী হত্যাকাণ্ডের শিকার হয়েছে বাংলাদেশে, এটা নতুন না। অনেক সন্ত্রাসী এর আগে হত্যাকাণ্ডের শিকার হয়েছে এক গ্রুপের মাধ্যমে আরেক গ্রুপে। একটু মাঝে মধ্যে দু একটা খুন খারাপি হয়, এই যে হাদীর একটা ঘটনা হয়েছে, আমরা এগুলো বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি। তো আলটিমেটলি ঘটনাটা যে হয়েছে সেটা হচ্ছে যে এই হাদীর এই হত্যাকাণ্ডের তদন্ত আইন শৃঙ্খলা বাহিনী করবে, খুঁজে বের করবে কারা খুন করেছে, কিভাবে খুন করেছে, কিভাবে হলো। কিন্তু এটির সাথে বাংলাদেশের সার্বভৌমত্বের সম্পর্কটা আসলে কি? এইটার সাথে বাংলাদেশের সার্বভৌমত্বই বা কি? এটার সাথে অন্যান্য দেশের সম্পর্কই কি? ভারতের হাই কমিশন ঘেরাও করবে ঢাকাস্থ যেটি আছে সেটা, এবং ঢাকার বাইরে যা আছে সেখানেও আক্রমণ হতে পারে, এগুলো আমি শুনেছি। আমি এখনো পর্যন্ত বুঝতে পারিনি যে হাদীর এই মৃত্যুর সাথে সার্বভৌমত্ব ভারতের সম্পর্ক কি। ভারতের সম্পর্কের একটা ক্লু আছে, এইটা বলে যে যারা খুন করেছে বলে অ্যালিজডলি বলা হচ্ছে, যদিও নিশ্চিত না, যেহেতু ট্রায়াল শুরু হয় নাই, কোনো প্রমাণ নাই, তদন্ত নাই, বলা হচ্ছে তারা ভারতে পালিয়ে গেছে। তো অতীতে তো আমরা এর আগেও দেখেছি যে বাংলাদেশে খুন খারাপি করে আমেরিকাতে চলে গেছে। জাতির জনককে হত্যাকাণ্ডের পরে লিবিয়াতে গেছে খুনিরা, আমেরিকাতে গেছে, কানাডাতে গেছে। 10 লাখ অস্ত্র মামলার আসামি কিংবা গ্রেনেড হামলার আসামি ইংল্যান্ডে ছিল। বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের অন্যতম হোতা চৌধুরী মঈনুদ্দিন ইংল্যান্ডে দশকের পর দশক কাটিয়ে দিয়েছে। মালয়েশিয়া, মধ্যপ্রাচ্য, এরকম অনেক জায়গাতে খুনিরা গিয়ে পালিয়েছে। শুধু পার্টিকুলারলি একটা খুনের ঘটনাতে ভারতকে এইভাবে আঙুল তোলা, ভারতের হাই কমিশন দখল করা, এইটা যতটা না এই ক্ষোভের বহিঃপ্রকাশ ততটাই রাজনৈতিক। বাংলাদেশে ভারত বিদ্বেষী যেই অংশটা আছে 5ই আগস্টের পরে, তারা সেটাকে সম্প্রসারণ করে পুরো বাংলাদেশ ব্যাপী যে ছড়িয়ে দেবার যে তাদের উদ্দেশ্য, সেই উদ্দেশ্যেরই এক একটা পরিকল্পনা, বই অন্য কিছু না। আপনারা আমাকে একটা কথা বলেন তো, যে ধরা যাক ভারতে পালিয়ে গেছে, ভারতকে সেটা জানানো হলো, ভারত সেই অপরাধীদেরকে ধরলো, আমি যুক্তির খাতিরে ধরে নিচ্ছি যে ভারত তাদেরকে ধরলো। এখন আপনারা যারা দাবি করছেন তারা অবৈধ রাস্তাতে ভারতে ঢুকেছে, ভারত যদি তাদেরকে ধরে, তাহলে ভারতের যে ইমিগ্রেশন অ্যাক্ট আছে সেই অ্যাক্ট অনুযায়ী ডেফিনেটলি কেউ যদি অবৈধভাবে অনুপ্রবেশ করে ভারতে, তার বিচার ভারতে হবে। ভারত তো যদি ধরেও সে তো বাংলাদেশের কাছে ফেরত দিবে না, ভারত সেখানে বিচার করবে, একটা লম্বা ট্রায়াল হবে, শাস্তি হবে। বাংলাদেশ যদি সেই পর্যন্ত অপেক্ষা করতে পারে এবং সেই শাস্তি শেষ হওয়ার পর বাংলাদেশ অথরিটির অনেক রুলস এন্ড প্রসিডিউর আছে যেটা মেনটেন করে ভারত হয়তোবা ফেরত দেবে। সেগুলো ডিপেন্ড করবে অনেক রুলস এন্ড রেগুলেশন, আইন, এগুলোর উপরে। আমি সেগুলোতে যাচ্ছি না। আমার কথা হচ্ছে যে শরীফ ওসমান হাদীর এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নটা কি, এটা জানা দরকার। আমার একই সাথে জানা দরকার যে ভারতের সাথে এটা সম্পর্কটা কি, ভারত এখানে কি করেছে। একই সাথে বুঝতে পারছি না আওয়ামী লীগই বা এখানে কি করেছে। কেননা যেই ছেলেটি বা যেই ছেলেদ্বয় বা যেই গোষ্ঠী
তাকে হত্যা করেছে বলে এদের পক্ষের লোকজনই বলছে। আমরা দেখতে পাচ্ছি যে তারা ওসমান হাদির নির্বাচনী প্রচারণাতে অংশ নিয়েছে, শরীফ ওসমান হাদির সাথে তার ইনকিলাব মঞ্চের কালচারাল সেন্টারে যাচ্ছে, তার সাথে বসে চা খাচ্ছে, তার সাথে ঘুরছে। আমি আগেই বলেছি যে 5ই আগস্টের পরে যখন এই জুলাই সন্ত্রাসীদের সাথে বা এই এনসিপি বলেন, এই টোকাইরা বলেন, এদের সাথে আগে আওয়ামী লীগ করতো, আগে যুবলীগ করতো, আগে ছাত্রলীগ করতো, এমন কেউ যদি তাদের সাথে থাকে, আদৌ কি তারা আওয়ামী লীগ? এটা তো সবাই জেনে গেছে যে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের লুঙ্গির নিচে অনেকে ছদ্মবেশ ধারণ করেছিল। তাহলে হাসনাত সার্জিস তারা তো একেবারে পুরো পোস্টেড নেতা ছিল। সাদিক কাইয়ুম, এস এম ফরহাদ জামাতের সাদিক কাইয়ুম, তারাও তো আওয়ামী লীগের, ছাত্রলীগের ছিল। তাদের ব্যাপারে বিধানটা কি তাহলে? ফলে পুরো ব্যাপারটাই যেটা দাঁড়িয়েছে আমার কাছে সেটা হচ্ছে যে অযৌক্তিক, কোনো ধরনের রিজন ছাড়া, কোনো ধরনের কিচ্ছু ছাড়া শুধুমাত্র একটা দেশকে আপনার বিষেধাগার করতে হবে, ভারত বিদ্বেষী রাজনীতি করতে হবে, ভারত বিদ্বেষী রাজনীতির অংশটাকে আপনাকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখাতে হবে। এটা সিম্পলি একটা নোংরা রাজনীতি, বই, কিছুই না। আমি যদি শুধু যুক্তির অংশটাই ধরি, সেই হিসেবেও তো আসলে ভারতকে কোনোভাবে দোষী সাব্যস্ত করা কোনোভাবে যায় না, মানে একটা ক্লু তো আমার কাছে নাই। সো এই কথাটা বলার জন্যই এসেছি। আমি আবারও বলছি যে শরীফ ওসমান হাদি গত 15 মাসে যা করেছে, যে নোংরামো করেছে, সেগুলো আপনারা দেখেছেন। কি ভয়ঙ্কর ভাষা, কি মানে তার ভাষার মধ্যে মার ছাড়া একে পিটাও, তাকে পিটাও, ওকে ধরো, ওর অমুক ছিঁড়ে ফেলো, তমুক ছিঁড়ে ফেলো, ওকে রাজনীতি করতে দিব না, মানে মেরে ফেলো, কেটে ফেলো ছাড়া এই ছেলের মুখে আল্লাহর কিছুই দেয় নেই। সো এরকম একটা লোক যদি তরুণদের আইডল হয়, আদর্শ হয়, তাহলে এই তরুণদেরকে নিয়ে উদ্বিগ্ন হবার প্রয়োজন রয়েছে। দেশের মানুষের রুচি নিয়ে প্রশ্ন তোলবার সুযোগ রয়েছে। এতটুকুই আমি বলবো। অতীতে তো আমি কম দেখিনি এই ভারত বিদ্বেষী। আপনাদেরকে একটা গল্প বলে একটু শেষ করি। সেটা হচ্ছে মাওলানা ভাসানী ভয়ঙ্কর রকমের ভারত বিদ্বেষী হয়ে গেছিলেন একটা সময়। সেগুলো সলুক সন্ধান করতে করতে আমরা পরবর্তী সময় জানতে পারি যে মুক্তিযুদ্ধের সময় এবং মুক্তিযুদ্ধের ঠিক পরপর মাওলানা ভাসানী ইন্দিরা গান্ধীকে 2টো চিঠি লেখে। ওই 2টো চিঠির মধ্যে বলা হয় যে আসামের ধুবড়ী অঞ্চলে উনাকে যাতে 5 বিঘা জমি ইন্দিরা গান্ধী দেন। কেন ইন্দিরা গান্ধী জমি দেবে? কারণ সেখানে তিনি জন্মেছেন, শেষ জীবনটা তিনি সেখানে থাকতে চান। তিনি এই চিঠির ভিতরে বলেছেন, মা জননী গো, আমি আপনাকে আর ওইখানে ভারত বিদ্বেষী রাজনীতি করব না। আমাকে মানুষ চীনপন্থী রাজনীতিবিদ বলে, আমি আসলে ওরকম না, আপনি ভুল বুঝছেন, আপনাকে ভুল বোঝানো হয়েছে। অনুগ্রহ করে আপনি আমাকে 5টা বিঘা জমি দেন, আমি সুখে শান্তিতে আমার জীবনের শেষ দিনগুলো আমি সেখানে পার করতে চাই। ইন্দিরা গান্ধী এই চিঠির জবাব দেননি, পাত্তাও দেননি। তিনি খুবই অপমানিত বোধ করেছেন। এরপরই তিনি ভারত বিদ্বেষে নেমে গেছেন। আরেকটা ঘটনা আছে মুক্তিযুদ্ধের পরপর, আমরা এটা জেনেছি হচ্ছে মিডনাইট ম্যাসাকার, সুখরঞ্জন দাশগুপ্তের বইয়ে। এবং আগের যে ঘটনাটি বলেছি সেটা হচ্ছে যে ভাসানীরই পিএস সাইফুল ইসলামের গ্রন্থের মধ্যে জেনেছি। গ্রন্থটির নাম হচ্ছে স্বাধীনতা ভাসানী ভারত, সাইফুল ইসলাম এই গ্রন্থের মধ্যে, আর মিডনাইট ম্যাসাকার ইন ঢাকা এই গ্রন্থের মধ্যে। তো মিডনাইট ম্যাসাকারে যেটা জেনেছি যে মুক্তিযুদ্ধের পর মাওলানা ভাসানীর সন্তোষে যে বাড়িটা ছিল এটা পাকিস্তানি হানাদাররা পুরো গুড়িয়ে দিয়েছিল মুক্তিযুদ্ধের সময়। তো এই বাড়িটা নতুন করে বিল্ড করবার জন্য, ঠিক করবার জন্য ভারতীয় এমবিসির কাছে মাওলানা ভাসানী 40,000 রুপি চান। ভারতীয় এমবিসি বলেন যে দেখেন, আপনারা এখন একটা রাষ্ট্র, আমরা কেন ওই টাকাটা দিব? আপনাদেরকে যদি এই টাকাটা আমি এখন আপনাকে দেই তাহলে বাংলাদেশ সরকার জিনিসটাকে ভালোভাবে নেবে না। আপনি বাংলাদেশ সরকারের কাছে চাইলে বাংলাদেশ সরকারই আপনাকে টাকা দেবে।